টাকা দেওয়ার আগে ইমাম বুখারী টাকা নেওয়ার আগেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই সুরটা ইমাম বুখারীকে চক্রান্ত করে ধরার জন্য একটা কৌশল করলো যে আমার তলি থেকে টাকাগুলো আমার টাকা তলিটা কোথায় করবো, টাকা তলিটা কোথায় গেলো, কার কাছে গেলো, কার কাছে গেলো, কার কাছে চেক করো, তুমি নিছো, তুমি নিছো, তুমি নিছো, এভাবে কি করতেছে চেক করা শুরু করছে। কিন্তু ওই 40,000 টাকা 40,000 দিরহাম ওই মোহরের ইয়াটা কোথায় আছে? ইমাম বুখারীর এখানে আছে। আস্তে আস্তে চেক করতে করতে ইমাম বুখারীর পাশে আসার আগেই উনি তো ইমাম বুখারী, উনি তো হাদিস বর্ণনা করেন, ওনার থেকে তো লক্ষ লক্ষ মানুষ হাজার নিচ্ছেন, হাদিস নিচ্ছেন বা নিবেন। এখন উনি কি করলেন? আস্তে করে ওই 40,000 স্বর্ণ মুদ্রাগুলা টেস্ট করে সাগরের মধ্যে ফেলে দিলেন। কেন দিলেন একটা কারণে, সেটা হচ্ছে এই প্রিয় ভাইরা, সেটা হচ্ছে এই যে উনি 40,000 দিনার এগুলা ফেলে দিলেন এই কারণে যে যদি উনি সুর সাব্যস্ত হয়, উনি তো জানে ওই সুরটা তো আগে থেকেই কি জানে, সুর সাব্যস্ত হয়, তাহলে ওনার থেকে কি হবে না, কি নিবে না, হাদিস কেউ গ্রহণ করবে না। সততাকে রক্ষা করার জন্য ওনার আমানত দায়িত্ব সততাকে রক্ষা করার জন্য ওই টাকাগুলো বিসর্জন করে দিলেন। আমি বোঝাতে চাইলাম এটা, যদি আমরা নিজেদের সততা এবং জবাবদিহিতা এবং আমানতদারিতা রক্ষা করতে চাই এবং সততা ইমানি বৈশিষ্ট্য, ইমানের গুরুত্ব এগুলো রক্ষা করতে চাই, তাহলে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। যেভাবে ইমাম বুখারী ত্যাগ স্বীকার করেছেন, সব ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হবে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের দায়িত্ব আছে, প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব আছে। আমরা সেই নিজ নিজ দায়িত্ব যদি নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে পালন করি, তাহলে আমাদের সমাজ আরো সুন্দর হবে এবং আমাদের ঐক্য আরো সুদৃঢ় হবে এবং আমাদের বৃহত্তর আলিপুরের যে সংগঠন এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, বাইরা যে কাজটি করছে সামনে নিতে যাচ্ছে, সেটা আরো কি হবে, আরো ত্বরান্বিত হবে। আমি সেই বীজকে আরো শক্ত করার জন্য নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন হওয়ার এবং সততাকে আরো সুদৃঢ় করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আলিফ ব্রিগেডের কৃতি সন্তান এবং সম্মানিত আমার ওস্তাদুল আসাতিজা হুজুরুল্লাহ জনাব মাওলানা আলহাজ মাওলানা আবু আহমদ সাহেব, আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত মেহমান হিসাবে আসছেন আমার বন্ধুবর শাহজাহান কতবী, আমার ভাতিজা নজরুল ইসলাম এবং বড় ভাই আশরাফ। সামনের সারিতে আছেন আমার বড় ভাই মাস্টার ফজলুল আলম এবং মাস্টার মুর্শেদ সহ আরো অনেক শিক্ষকবৃন্দ ও ছাত্র গুণীজন এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নাই, আমি কত বেশি বাড়াবো না। আমার হাতে সবসময় একটা কাপড়ের একটা থলে থাকে, ছোট্ট একটা, ওখানে থাকে একটা ডায়েরি আর একটা থাকে মোবাইল। এগুলো সবসময় আমার মনের একটা সামাজিকতা। একদিন আমি ধীরে ধীরে চলে গেলাম ধরুন আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে। সামনে দেখা হলো আমার ভাতিজা মাস্টার মুর্শিদ আলমের সাথে। চাচা, আপনি কেন এসেছেন? যে আমি এসেছি আমার বৃহত্তর আলিফ ব্রিগেডের শিক্ষক এবং ছাত্রদের নিয়ে যদি একটা অনুষ্ঠান করা যায়
আমার মনে হয় এলাকার একটা সৌন্দর্যপূর্ণ উঠবে, ঐক্যতা সৃষ্টি হবে। তিনি আমাকে বললেন যে চাচা, এত বড় এলাকা, এই পরিস্থিতিতে তখন তো একটা সরকার চলে গেছে, একটা সরকার চলে যাওয়ার পরে একটা সরকার হচ্ছে এই মুহূর্তে, তো এখন যদি আপনি এই ব্যবস্থা নেন আপনিও পারবেন না, আমিও পারবো না। তা আমি ওখান থেকে বিমুখ হয়ে চলে আসলাম। কি চিন্তা চেতনা ছিল আমার, সেই চিন্তা চেতনার আজকে সেই স্বপ্নের একটা অনুষ্ঠান আজকে কার্যকরী হয়ে গেল। আমি যে কিছুটাই পেলাম, এটার জন্য মহান আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে আমার আব্বা, আপনারা কেউ চিনতেও পারেন নাও চিনতে পারেন বয়সের কারণে, উনি সমাদিয়া আলী মাদ্রাসার একজন আরবি শিক্ষক ছিলেন এবং দুরম প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, প্রাইমারি শিক্ষক ছিলেন। আমার আব্বার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিচ্ছি, যে কারণ তিনি আমাকে প্রাইমারি থেকে মাদ্রাসায় লেখাপড়ার জন্য যে একটা ব্যবস্থা নিয়েছে, সেই পিতার জন্য আমি গর্ববোধ করি এবং আমার আব্বার জন্য দোয়া করি, যাতে আমার আব্বা বা আমার যে কবরকে আল্লাহ পাকে জান্নাতুল ফেরদৌস করবে, তার সিদ্ধান্তটা সঠিক, যে আমাকে মাদ্রাসা দেওয়াটা। এরপরে আমি আরেকজনের কথা না বললে হয় না, সাথে আমার চাচা মাস্টার বদরুদ্দোজা সাহেবের, ওনারও সহযোগিতা আছে। এরপরে একটা হাদিস বলবো, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমি সর্বপ্রথম আরবি শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমাদের এখানে আলিপুরের সর্বপ্রথম যে প্রতিষ্ঠান, এটা হচ্ছে আলিপুরের ফুরকানিয়া মাদ্রাসা, যেটা আমাদের এই মসজিদ সংলগ্ন। এই ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সম্মানিত হুজুর যারা মৌলানা আবু আহমদ সাহেব। তিনি আমাকে এই কোরআন থেকে কোরআনের শিক্ষা দিয়েছেন। আমি কোরআনের শিক্ষা লাভ করেছি আমার উস্তাদ হযরত মৌলানা আবু আহমদ সাহেব, তিনি আজকে এই মাহফিলের সভাপতি। আমি ওনাকে, ওনার হায়াত যাতে দীর্ঘায়িত হয়, আমি ওনার জন্য দোয়া করি। এরপরে আজকের এই অনুষ্ঠানের কারণে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, গোষ্ঠীগত, এলাকা ভিত্তিক যে একটা বৃহত্তর নাম দিয়ে আমাদের পুরা এলাকার যে অনুষ্ঠান হয়েছে, এই যে একটা ব্যক্তিগত, সামাজিকগত, পারিবারিকগত এবং এলাকা ভিত্তিক যে একটা দূরত্ব, এই দূরত্বকে আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য যারা যারা এই চিন্তা চেতনা এবং আর্থিক দিয়ে, মেধা দিয়ে এই অনুষ্ঠানটা করেছেন, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং এলাকার সর্বস্তরের আমার মা বোনদেরকে জানাই, এটা আপনাদের ফসল, এটা আপনাদের ফসল। বাড়ির থেকে আপনারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনতেছেন, এখানে যে অনুষ্ঠান হয়েছে, যেই গুণীজনেরা যে কথা বলেছেন, এখানে যারা এসেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, এগুলি আপনাদের ফুল, এগুলি আপনাদের ফল, এটা আপনাদের ফসল। আমি আপনাদের ফসল হিসাবে এই এলাকাকে আমি ধন্যবাদ জানাই, এই অনুষ্ঠানকে ধন্যবাদ জানাই, আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর আলিপুর মিডের ইসলাম ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে অবস্থানরত শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ ও সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে অনুভূতি প্রকাশ করার জন্য
এখানে আসতে বলছে। এর আগে বলছিল স্মৃতিচারণ, আমার বেলায় আসলো অনুভূতি। অনুভূতি বলতে স্মৃতিচারণ করলে আমার কিছু কথা ছিল, অর্থাৎ বর্তমান যারা ইয়ং জেনারেশন আছে তাদের জন্য। আর অনুভূতি বলতে আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে ছোট থেকে বড়দের এক জায়গায় এখানে এসে অবস্থান করছেন। এটার জন্য আমি দেখছি একটা মিলন মেলা আমাদের, আমরা এক একজন এক এক জায়গায় অবস্থান করি, আমাদেরকে ওরা এক জায়গায় নিয়ে আসলো। তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি আসলে এই পর্যায়ে যে আসছি, আমি চাচ্ছিলাম আমি একটা কথা দিয়ে শুরু করব। কথাটা হচ্ছে আমার লাইফ ইজ স্ট্রাগল। তো জীবন মানে সংগ্রাম। আমি যে এই অবস্থায় আছি, এই পজিশনে আসতে পারলাম, এখানে আমার অনেক সংগ্রাম গেছে। আমি ছিলাম একদম অভাবী ঘরের একটা ছেলে। আমার পড়ালেখা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। শুরু থেকে যদি আমি আমার স্মৃতিচারণ করি আমার অনেক সময় চলে যাবে। আমি মাদ্রাসা থেকে পাশ করছি। প্রথমে একাডেমি মাদ্রাসায় ছিলাম, ওইখান থেকে আমি চলে গেলাম সমদিয়া মাদ্রাসায়। সমদিয়া মাদ্রাসা থেকে 1993 সালে দাখিল পরীক্ষা দিয়ে আমি ইংরেজিতে গ্রিসকে 3rd ডিভিশন পেয়েছিলাম। এর পর বছর আমি ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য আবার মাদ্রাসায় গেছি। প্রিন্সিপাল যিনি দায়িত্ব ছিলেন উনি বলছেন অনেক এটা কষ্টের ব্যাপার, এটা পারা যাবে না। তখন ওই দিন লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের। আমি দৌড়তে গেলাম আল ফারুক মাদ্রাসায়। আল ফারুক মাদ্রাসায় গিয়ে দেখি সুপার হুজুর গার্ড করে চলে গেছে দরবার ঘাটে। আবার দৌড় দিলাম। আমি কিন্তু দৌড়তেছে, আমার পিছনে আর 3 জন দৌড়তেছে আমার পিছনে, ওরাও ফর্ম ফিল আপ করাবে। আবার হুজুরকে ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা 7 জন একসাথে ফর্ম ফিল আপ করালাম। ওইখানে পরীক্ষা দিয়ে আমি 2nd ডিভিশন পাস করি। ওই সময় একটা সুযোগ ছিল রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ একসাথে ছিল। আমি সংক্ষেপে বলতেছি, এর আগে আমি যে লাইফ ইজ স্ট্রাগল বললাম, আমি মাটি কাটছি, বেরিবান্ধে মাটি কাটছিলাম, এখানে রাস্তায় মাটি কাটছিলাম। তখন আমার মাঝে ছিল ওই কাশেম আলী, ও মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতের ফেরদৌস নসিব করুক। তারপরে ওইখান থেকে পাশ করার পরে আমি আলিম পাশ করি। আলিম পাশ করার পরে আমি হাটাদারি ডিগ্রি কলেজ থেকে বিএসএসএ পাশ করি। বিএসএসএ সম্ভবত আমরা 30 জন স্টুডেন্ট ছিলাম। 30 জনের মধ্যে আমরা 3 জন পাশ করছি। এখানে আমার ভাই মন্নানি ছিল, আর একজন পুলিশের ছেলে ছিল, পাইছে 3rd ডিভিশন, আমরা 2 জন 2nd ডিভিশন পাইছিলাম। এরপরে কুতুবদিয়া জামিয়া নুরানিয়া বালিকা মাদ্রাসায় বিজ্ঞপ্তি দিছে, আমি এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে প্রথমবার পরীক্ষা দিয়েছি, আমি পাস ছিলাম। আমাকে যখন একটা ডেমো পাঠ দেওয়ার জন্য বলছিল, আমি যখন পাঠ দিচ্ছি তখন আমি বোর্ডের মাঝখানে দাঁড়িয়ে লিখছিলাম বোর্ডের মধ্যে। তখন ম্যাডাম, গার্লস হাই স্কুলের ম্যাডাম ছিল, উনি বলছেন ডিসকুয়ালিফাইড, বিজ্ঞপ্তি আবার দিতে হবে। বিজ্ঞপ্তি আবার দিলে আবার অ্যাপ্লাই করলাম। আবার পরীক্ষা দেওয়ার পরে আমাকে ওইখানে সিলেক্টেড করলো ওরা। ওইখানে চাকরি করছি 16 বছর। 16 বছর চাকরি করার পরে আমি
এই কুতুবদিয়ার বিভিন্ন স্কুল ট্রাই করছি। শেষ পর্যন্ত আমার নিযুক্ত যেখানে ছিল আমি সেখানে চলে গেলাম, অর্থাৎ ফটিকছড়িতে একটা গার্লস হাই স্কুল সহকারী প্রধান হিসেবে আছি। আপনাদের দোয়ায় আমি ওখানে খুব ভালো আছি। আমার স্কুলটা হচ্ছে আপনারা চিনেন কেডিএস গার্মেন্টসের মালিক। আমি একটু দুঃখিত, বয়েজ স্কুলে প্রধান শিক্ষক হওয়ার জন্য আমাকে অলরেডি প্রস্তাব দিয়েছেন। আমি কিন্তু প্রস্তাবটা গ্রহণ করি নাই, কারণ আমার অর্থাৎ শারীরিক কন্ডিশন একটু সমস্যা আছে। আমার রোগী ধরে গেছে আর কি, আমার ডায়াবেটিস, হার্ট, তারপরে প্রেশার, এইসব রোগের কারণে আমাকে একটু আঁকড়ে ধরছে, আমি নরম হয়ে গেছে, যাচ্ছি না। আর আমি এখানে ফিরে আসি। আজকের যে অনুষ্ঠান, আমি এখানে এসে দেখতে পেলাম আমাদের এলাকার অনেক ছেলে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং কর্মরত আছেন। আমি যেন অত্যন্ত আনন্দিত হলাম। আমি মনে করি আমাদের এই ধরনের অনুষ্ঠান আরো একটু বৃহত্তর করার দরকার আছে। দরকার বলতে এখানে শুধু অন্তর্ভুক্ত করা হয়েছে যারা এসএসসি পাস করছে তাদেরকে। এখানে আমাদের যারা বড়জন আছেন, অর্থাৎ যারা উচ্চ পর্যায়ে আছেন, ওনারা এসে এখানে বক্তব্য রাখবেন। ওই বক্তব্যতে ওদের যে জীবনী, ওরা যে একেবারে জীবনের একটা শেষ চাহিদাই, শেষ উচ্চ স্থানে যে ওরা পদার্পণ করলো, কিভাবে করলো, এটা শোনার জন্য এখানে 6 থেকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল। অর্থাৎ যারা স্টুডেন্ট 6 থেকে বিভিন্ন স্কুল, কলেজ, স্কুল, মাদ্রাসায় আছে, ওদেরকে এখানে মঞ্চে এনে, প্যান্ডলে এনে ওদের উদ্দেশ্যে কথা বলে ওইখান থেকে ওরা অনুপ্রেরণা পাবে এবং ওদের পড়ালেখার একটা গতি আসবে। আমি এটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। অর্থাৎ আগামীতে যদি অনুষ্ঠান করা হয় তাহলে 6ষ্ঠ শ্রেণী থেকে অন্তর্ভুক্ত করলে এখানে আমার মনে ভালো হবে। আর এখানে দেখছি অনেক ছেলে বিভিন্ন স্কুল কলেজে পড়ালেখা করতেছে অর্থের অভাবে। আমি জানি, আমি নিজেই অর্থের অভাবে পড়ছিলাম। অর্থের অভাবে যাতে কোনো মেধা জ্বরে পড়ে না যায়, তার জন্য আমাদের এখানে একটা তহবিল গঠন করলে একটা ভালো হবে। এবং এই তহবিল থেকে আমরা যারা পিছিয়ে পড়া ওই পরিবার আছে, অর্থাৎ স্টুডেন্ট আছে, ওদেরকে আমরা ওইখান থেকে হেল্প করব। আর এমন একটা ফান্ড হবে যেখানে শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক উন্নয়ন ক্ষেত্রে অবদান রাখবে। এই ধরনের আমরা একটা তহবিল গঠন করা জরুরি। অদূর ভবিষ্যতে সবাই বসে আপনারা এখানে যারা আছেন, আপনারা মতামত দেবেন কিভাবে করলে ভালো হবে। অর্থাৎ এক কথায় আমরা এলাকার কল্যাণে কিভাবে এগিয়ে আসতে পারি, কিভাবে কাজ করলে ভালো হবে, এটা বাস্তবায়ন করার জন্য আপনারা আজকের অনুষ্ঠান থেকে মতামত প্রদান করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ইতিহাস আমরা জেনেছি এবং শুনেছি। এই যে কুতুবদিয়া কিভাবে আবিষ্কার হলো, এটাও আমাদের জানতে হবে। কুতুবদিয়া একটা দ্বীপ ছিল, এখানে কোনো বসতি ছিল না। বিভিন্ন এলাকা থেকে এখানে এসে বসতি স্থাপন করে এবং কুতুবদিয়া জনবসতি হিসাবে গড়ে ওঠে। এর ফলে ব্রিটিশ সরকার আছে, এই যে করেছে বাতিঘর,
বাতিঘরটা প্রতিষ্ঠা করে। বয়পুস্তক এলাকা হলো কুতুবদিয়া পিঠের জন্য বিখ্যাত, বাতিঘরের জন্য বিখ্যাত। তার নাম অনুসারে আমরা কুতুবদিয়াবাসীটাকে গ্রহণ করি। শিক্ষার দিক দিয়া, বিভিন্ন কিছু দিক দিয়া, বিশেষ করে শিক্ষার দিক দিয়া আমরা কক্সবাজার ডিস্ট্রিক্টে প্রধান স্থান আছি। ইনশাআল্লাহ আগামীতে আজকে প্রধান স্থান ইনশাআল্লাহ দোয়া করতেছি। আপনারা যদি এভাবে ইচ্ছাকে আমাদের সাথে কেউ চলে দিয়ে আসতে পারবে না, আমাদেরকে সবাই অনুকরণ করবে। আমার কোনো দেশি মাত্র জহির আহমদ, মাত্র বদরুদ্দুল্লাহ, মাত্র মসজিদুর রহমান, মাত্র আবরাব হোসেন, মাত্র আবু পিয়র, মাত্র নুর আহমদ আসবার বড় বাড়ি। আমি অনেক শিক্ষকের সাথে মিলে মিশেছি এবং অনেক কথা শিখেছি। দুরুম কীভাবে নাম হলো দুরুম। তখনকার দিনে ইসলাম প্রসারের জন্য অলিয়া বুজুর্গ এখানে যাত্রা করত। কর্ণফুলি পার হয়ে যখন দুরুমবাজার উত্তর পাশে এসে এদের আসর নামাজের সময় হলো, তখন এছাড়া আসর নামাজের জন্য উঁচু কষ্ট ছিল। তখন দেখল পানি লবণ, কর্ণফুলি পানি মিঠা। তখন একজন অলিয়া বলে এলাকা পানি দুরঙ্কা, তার নাম অনুসারে দুরঙ্গ। ইতিহাস তো অনেক সময় চলে গেছে, বলতে পারবো না। এখানে আমরা প্রথমে মাস্টার সোনালাম সাহেব, আমার দাদা, মাস্টার সোলাইমান, মাস্টার রিদুয়ান, আমরা সবাই যারা ছিলাম, আমার দাদা মনুজ্জামা, আমরা বিভিন্ন মিডিয়ার একটা কোথায় শিখেছিলাম। এখানে নামাজ ডিজাইনের কোথায় সেই সীমন আসলাম হারানো বাড়া পর্যন্ত। এরপর আজ দিনুক ইয়ান আশা করি ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন ধরে রাখতে হবে। জিনিস গরম বড় হবে না, ধরে রাখুন যদি বড় হবে। বাঞ্চে কিন্তু নতুন একজন করবেন যেটা বুঝে খনন দিন, বাঞ্চে কিন্তু খনন করবেন, চেষ্টা করিবেন ওনার ধরে রাখবেন। ইনশাল্লাহ আনারে ফায়দা বাধা রাখবে, ওনারা যেমন নানার সারা নিবেন এমন ইনশাল্লাহ আরা ওনারা মনে সহযোগিতা করবেন। বিয়ালি দিয়া মারামারি যাবে ইনশাল্লাহ, আল্লাহ রহমত। এখন আর যে শিক্ষা কি দিয়ে যাবে আল্লাহ হবে মতো না। আর সব অফিসরা আগে দিয়ে দেড় স্বাগত বস্তু দিয়ে ভাই মুসলিম সাহেব দুর্মা স্কুলের প্রধান, কলেজন হাই স্কুলের প্রধান শিক্ষক দুঃখ রাস্তাটা ওই আমার পিতার নাম রাস্তাটা দেওয়ার জন্য। আমরা বর্তমান ভাবতে ছিলাম, এক ভাই মারা গেছে, আরও 4 ভাই বাঁচিয়ে গেছে। আমরা বসে একটা সুস্থ বিবেচনা করে এটা চিন্তার সমাধান আমরা দেব, অসুবিধা হবে না। দোয়া করবেন, সামনে আপনারা আরও এগিয়ে যাবেন, আমরা এগুলো সাহায্য করবো। যারা আমার সাথে চলে গেছে, আজকে দুনিয়া থেকে চলে গেছে, তাদের গ্রুপের মাঝখানে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আর কি দোয়া করিবেন, আর কোনো চিনন্ত পরিজন যে পরিজন মাস্টার আমাদের মনে দোয়া 3 নম্বর গো আর নাম হচ্ছে ফরিদ মাস্টার বুঝলেন না। আর রাত আলাদা মাস্টার মারা গিয়ে বুঝলি বারো ইতিহাস হয়ে যায়। যাতে প্রাইমারি ইন্টারভিউ যাতে দিতে গিয়ে কখনো বছর কাপ্তায় বেরিবার পর বিদ্যুৎলা বলি তখন ইন্টারভিউ মাঝিকে চিন্তা করতে ওটা কাপ্তায় কিসের জন্য বিখ্যাত। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার মক্তব শিক্ষক আবু আহমদ সাহেব, উপস্থিত আছেন আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু শাহজাহান কুতুবী, আমার মুরব্বী ফরিদ আলম এবং আশরাফ এবং অন্যান্য যারা আছেন এবং ধরুন আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি প্রথমে এই অনুষ্ঠান যারা আয়োজন করছে, যারা এই অনুষ্ঠান আয়োজনের সহায়তা করছে,
আর্থিক মানসিক বুদ্ধি পরামর্শ এই সমস্ত উপকরণ দিয়ে যেভাবে সহায়তা করছে আমি সবাইকে অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম মহৎ অনুষ্ঠান অন্যান্য জায়গায় খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু আমাদের সাহসী পুরুষরা, সাহসী ছাত্ররা, সাহসী শিক্ষকেরা, সাহসী অন্যান্য ভাইয়েরা সবাই মিলে এরকম একটা অত্যাধুনিক একটা সৃজনশীল অনুষ্ঠান করতে সক্ষম হয়েছে। এটা আলিপুরি ডেলিয়ার, বৃহত্তম আলিপুরি ডেলিয়ার একটা গর্ব। এই বিষয়কে আমি নিশ্চিতভাবে বলতে পারি। যে অনুষ্ঠানটা যাত্রা শুরু হলো, আগে এরকম অনুষ্ঠান খুব একটা বেশি দেখা যায় নাই। আমরা কিছু অনুষ্ঠান করতাম ছোটখাটো। এটা বিল প্রশাসনী আলিপুরি ডেল নামে এখানে এই জন্য এখানে বহু আধ্যাত্মিক মানুষের জন্মস্থান। আকবর শাহ উনি একটা আধ্যাত্মিক মানুষ ছিলেন, ওনার জন্মস্থান এই আলিপুরি ডেলের। আরো অন্যান্য আধ্যাত্মিক মানুষ আছে। মাস্টার আহমদুর রহমান সাহেবের ভাই দলিলুর রহমান জন্মের একটা অন্ধ মানুষ, কোরআন হাফেজ মুখস্থ করে বুকের মধ্যে ধারণ করিয়াছিল। ওনার জীবদ্দশায় জীবদ্দশায় উনি হাফেজকে কোরআনিকা মানে একটা করে রেখেছিলেন। পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় এই মঙ্গামা সমুয়া রাজাখালী এ সমস্ত জায়গায় গিয়ে এই কোরআন শরীফ পাঠ করে উনি শোনাতেন। মানুষ আশ্চর্য হয়ে যেত। এই হাফেজ দলিলুর রহমান অর্থাৎ কাসমুজ্জামান আব্বা আর কি আপনার চিনবেন। তারপর ছিল এখানে একজন আধ্যাত্মিক মানুষ ছিল মৌলভী বদল। মৌলভী বদল আপনার কোরআন কিতাব নিয়ে রিসার্চ করত, দেশে বিদেশে ভ্রমণ করত, সাথে একটা গাড়ি ছিল। তারপর কোরআন কিতাব সবসময় ছিল, জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে এই ধর্মের জন্য। পাশাপাশি এটা আলিপুর ডেলটা আলেম ওলামাদের উর্বরস্থান। এখানে অনেক আলেম ওলামার জন্মগ্রহণ করেছে, যারা সামাজিকভাবে ধর্মীয় অনুভূতিকে মানুষের কাজে লাগিয়ে ইসলাম ধর্মকে ধরে রাখছে। আলিপুর ডেল এটা ধর্মীয় বিয়াকুব উর্বরস্থান। সেই হাফেজ ইসাক, তারপর আপনার পুরুষ, তারপর এদিকে মসলুদ্দিন সাহেব, তারপর মৌলানা আমাদের আব্বাদান, তারপর মৌলভী বসরুল্লাহ, সর্বজন শ্রদ্ধেয় একজন মৌলভী ছিল এখানে। দলাবল মৌলভী বলতো, দলাবল মৌলভী যারা বয়স্ক তারা চিনতে পারবেন। দেখতে মনে হয় যে উনি আরবীয় মানুষ। ওনারা খুব সংস্কার মানুষ ছিলেন। তারা মনে প্রাণে ধর্মকে মানুষের কাজে লাগাতে চেষ্টা করত। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে কলেরায় মানুষ মারা যাচ্ছে। এই সমস্ত আলেমরা দল বেঁধে তারা চতুর্দিকে তারা সল্লাদ গাইত এবং প্রতিরোধ করতে চেষ্টা করত। আল্লাহর মেহমানি তাদের উপর করত, কলেরা রোগটা নিয়ন্ত্রণে চলে আসত। এগুলি জনদেহতা ইতিহাস। তারপর আলিপুরি ডেল এটা সবাই খুব অভাব অভিযোগে ছিল। আপনারা শুনছেন 1974 সালের দুর্ভিক্ষের কথা। দুর্ভিক্ষের আগেই 72 সাল থেকে 73-74 পর্যন্ত আলিপুরি ডেলের মানুষ অসম্ভব আকারে কষ্ট হয়েছিল। পর 3টা বছর ফসল হয় নাই। ফসল না পাওয়াতে এই আলিপুরি ডেলের মানুষের বাতের তীব্র অভাব হয়েছিল। মানুষ জাউ, চনা, ঘাস, মাছ, লতা এই সমস্ত খেত। যারা পুরানো মানুষ আছেন তারা জানেন, নিজেরা বুক করছেন। তারপর 74 দুর্ভিক্ষ আসলো, মানুষ খুব কষ্ট পেয়েছে। এই আলিপুরি ডেলের মানুষ কোনো সম্পদ ছিল না আমাদের। ধান হতো, ভাত খেত, মাছ পেত। মানুষ
75-এ এসে রিজিক বদলে গেছে, দান পাচ্ছে, সমুদ্রের মাছ পাচ্ছে, সাথে সাথে কাজ পাচ্ছে, মানুষের জীবনটা একটু পরিবর্তন হয়ে আসছে। এমনও দেখছি আমি 72-73 সনে তখন তুফান বেশি হইতো, সমুদ্র সাইক্লোন প্রতি বছরে একবার দুবার করে মারত, দান পেত না। তখন কাজের বিনিময়ে খাদ্য, এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমের হাড়ি দেখে আছে, এই হাটির কাজ চলত, মানুষকে সামান্য সামান্য শহরে দেখায় টাকা দিত। রহমান সাহেব নামক একজন কন্ট্রাক্টর ছিল, সে এলাকার মানুষের জন্য খুব দরদি ছিল, সে কাজ নিজে ভাগাইয়া নিয়ে আলিপুরে দিলে মানুষকে খাওয়াইতে চেষ্টা করত। এগুলি খুব করুণ ইতিহাস, মানুষ হাড্ডিসার হয়ে গেছিল। এগুলি যারা মই মুরব্বী আছে তাদের কাছ থেকে আপনারা ভালো করে আগে জানতে পারবেন। যাই হোক, সবসাথে আলিপুরে গেলে বৈশিষ্ট্য হল তারা সবসময় একতাবদ্ধ থাকত, সমাজ সংস্কারের মধ্যে তারা আগাইছিল। আমাদের আলিপুর গেলের মানুষ সমাজ সংস্কারের মধ্যে আগাইছিল। তার মধ্যে অন্যতম ছিল মাস্টার আহমদুর রহমান, সৈয়দ সাবেক সাহেব, তারপর আপনার এই মোদামেলের বাপ, হায়দর গলির বাবার মানুষ, তারপর ওই পূর্ব রেলের কিছু খুব বয়স্ক মানুষ, বারম্বতীওয়ালা মানুষ, এবং এদিকে সাদির বাপ, ভগতনবাদী মুজিয়ার বাপ, তারপর এরকম কিছু মানুষের সমাজ পরিবর্তন করলেন, হাজি আলহাদা, তারপর মাস্টার উমর সাহেব। বাতিগর ঘর আমাদের সাথে খুব সম্পৃক্ত ছিল। বাতিগর মানুষের কালচারের সাথে আমাদের কালচার একের কোনো দ্বৈততা নেই। তারপর এই সমস্ত মানুষই মিলে মাইজামুলের ডাক্তার হাবিবুল্লাহ, ওরা সবাই মিলে সংস্কারের জন্য কাজ করত। ঠিক আলিপুরে জেলকে আবার রক্ষা করার জন্য কিছু মানুষ থাকত, প্রতি জায়গায় জায়গায় ডাকাত এসে থানা দিত। আলিপুরে জেলে 2-3জন মানুষ ছিল, সুলতান আহমদ, মাহাদাবুর সুলতান হক, তারপর মনুর বাপ, বিরাট হোসেনের গুলামপুর সহ এ সমস্ত মানুষ অন্যান্য জায়গার ডাকাতদেরকে আন্দোলন দিয়ে দেখাই দিচ্ছে যে খবরদার আলিপুরে দিয়ে যদি চোখ পাড়াও, ডাকাতি করতে চাও, চোখ তুলে ফেলবো, এইরকম হুমকি দেওয়ার পর কোনোদিন আলিপুরে দিয়ে ডাকাতি হয় নাই। একবার একটু ডাকাতি হয়েছিল আসল বড় বাড়িটা, তাও বুঝে কারণে তো তারা এইভাবে কাজ করত। এখানে মহিলা যুদ্ধ পর্যন্ত মহিলারা যুদ্ধের মতো ছিল। আমার বড় ভাই ফরিদ আলম সাহেব তারা জানলে, সে ফাতেমা, সে গুন্ডনি, এগুলি মহিলা ছিল, এগুলি পেশায় ভিক্ষা করত, কিন্তু সমাজের সাথে খুব বুঝে করে কাজ করত। অন্যান্য জায়গায় যারা ভিক্ষা করতে যেত দল বেলে, বাক্কালির ফকির, উত্তর ফকির বা লেমশালির ফকিরা তাদের সামনে তারা যে ভাব দিয়ে যায় সেই ভাব দিয়ে তাকে ভাবত না। একটা চমৎকার একটা ঘটনা হয়েছিল। ঘটনাটা দোকান বাজারে তো দুর্ভিক্ষের সময় চাউল দিচ্ছে, আটা দিচ্ছে, ময়দা দিচ্ছে, তারপর গম এগুলি দিচ্ছে। লাইন ধরার জন্য তাদেরকে নিয়োজিত করছে এই গুণগুলি। তারপর ফাতেমা এরা দৈহিক রুগিয়া খুব উচ্চ ছিল, বড় স্বাস্থ্য অধিকারী ছিল। এই বাক্কালির কিছু ভিখারি মেয়েরা তাদের জন্য মানে লাইন ভাঙিয়ে ফেলেছে। এই গুণগুলি এবং ফাতেমা যে দুইজনের দড়িতে এই যে আসাদ দিছে, এক আসাদে সেন্সলেস হয়ে গেছে। এবং বিখ্যাত প্রধান এগুলি সামলাবো এরকম একটা ঘটনা হয়ে গেছে। এগুলি হল আলিপুরের মহিলারা কত সাহসী ছিলেন দেখেন। প্রত্যেকটা স্তরে স্তরে আলিপুরের মানুষগুলি
দলবদ্ধ থাকতো। ভুল বুঝাবুঝি হলেও অতীতের শিক্ষা থেকে আপনারা শিক্ষা নেবেন। ঝগড়াঝাটি অনেক হবে, কিন্তু কোনো এক জায়গায় আমরা ডেলিয়া, বুঝছেন? বরুণবাজার পুরাটাই দখলে ছিল। কোনো দিন রেলের মানুষের একটা কাজ করে, রেলের মানুষ স্বাধীন থাকতে চাই, কাজকর্ম করে খাইতে চাই, ভিক্ষা বৃত্তি করতে চাই না, কারো পকেট পাততে চাই না, কারো লেজুক বৃত্তি করতে চাই না। এগুলি বৈশিষ্ট্য আমাদের মানুষের। এরা যখন বরুণবাজার যেত, একজনের সাথে প্রত্যেকের করি তরকারি যে নিত, বক ছিল, বক বক তো তরি তরকারির মধ্যে, ডানা ফানার মধ্যে, বাজার বিক্রির মধ্যে, বেচা বিক্রির মধ্যে অনেক সময় বিভিন্ন হইতো, মাছের পেত। আলিপুকুরি গেলের মানুষ যখন ডাক দিত, এই মোহাম্মদ, এবার জনবাড়ি মোহাম্মদ, এই গদা আইসাবর ইয়া মনু, তারপর আবুল তাবক, আমি, তারপর ইয়াতে ছিল আপনার পূর্ব দিল্লি, এরকম কিছু মানুষের কথা যখন ডাক দিত, তখন আলিপুরের দিল্লির যে শক্তির কথা হইতো, যে শক্তির পরিচয় দিত, এগুলো অদ্ভুত। শুধু পুরো বাজারের বক, এই যে বক, এই বক সারা বাজারে বাজার, তারপর সারা বাজার চুন 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 আওয়াজ করে যেত। তখনকার দিনে মানুষে তৈরি কেনার জন্য বোতল নিত, দোয়া করি 3-4টা বোতল যখন হতো, তখন এগুলি যখন দৌড়াদৌড়ি হয়ে যেত, তখন বাজারে যেন হোসেন বাজার দিচ্ছে, যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, এইরকম একটা অবস্থা ছিল। এরকম দীর্ঘদিন ছিল। এগুলি আলিপুরের মানুষের বৈশিষ্ট্য ছিল, কোনোদিন মায়ের খেয়ে আসে নাই, আবার অযথা অনর্থ কাই ফরি যখন ও কোনোদিন করে নাই, আসলে কিন্তু সারিও দেয় নাই। বড় বড় গোষ্ঠী আছে কুতুবদিয়ার গঞ্জুরঙে, লেন্সেখালিতে বা হয়ে দিলে, কিন্তু কেউ এটি আসতে পারে না। এরকম বৈশিষ্ট্যপূর্ণ এই আমাদের দেশের মানুষ। এগুলি এখানে সাহস হারালে চলবে না। আপনারা এগিয়ে যান, আপনারা সাকসেসফুল হবেন। আপনারা স্বপ্ন দেখবেন, আমরা সবাই স্বপ্ন দেখব, স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। যে মানুষ স্বপ্ন দেখে না, সেটা মৃত মানুষ। স্বপ্ন অবশ্যই দেখতে হবে। স্বপ্ন দেখলে এটা কালক্রমে এটা বাস্তবায়িত হবে। খেলাধুলার ক্ষেত্রে আলিপুর ছিল অনন্য। খেলাধুলার ক্ষেত্রে এখানে আমার নামে একটা সংঘ ছিল, বল খেলা, যেটার পরিচালক ছিল জয়রামন মাস্টার। উনি পরিচালনা করত। উনি বড় ভাই, ছোট ভাইদের নিয়ে খেলাধুলার মাঠে থাকতাম। আজকে মনে ভাবতেছে 2টা টিম সবসময় খেলতো, এক টিমের সাথে আরেক টিম খেলতো, অথবা কোনো জায়গায় যদি খেলা দেয়, এক টিম 2 টিম পুরোটাই ফাইনাল হয়ে যেত। এরকম দক্ষ খেলোয়াড় ছিল আলিপুরে। বাইরে থেকে 2-3 জন প্লেয়ার আসতো। একটা সন্ধ্যার ভুয়া মন্যা, কত করে দিলাম মোহাম্মদ ফজলুল হোসেন, সন্ধ্যার ভুয়া মন্যা, আইলারা আব্দুল সালাম, তারপর শাখার ফরিদ আলম, এই 2-4টা প্লেয়ার বাইরে থেকে আসতাম, কিন্তু সব পুলিশ এই আলিপুরে। তারা এ টিম, বি টিম, সি টিম পর্যন্ত হইতো। একটা ক্লাব ছিল নবারুল ক্লাব, ওদিকে নাফিদ পাড়া ছিল, নাফিদ পাড়ার এখানে তারা গভর্নমেন্ট ছিল। ক্লাবটা কালক্রমে ধ্বংস হয়ে গেছে। জিনিসটা বেশি দিন হয় ঠিক না। তো মানুষ আমাদের এখানে তো পয়সাওয়ালা মানুষ খুব একটা নাই এই সমস্ত এগুলিকে পৃষ্ঠপোষকতা করার জন্য। ওই কষ্ট করতো, খাতখোলা করতো, বিক্রি করতো, দল বেঁধে চলে আসতো বলি খেলার জন্য, বলি খেলা দেওয়ার জন্য। এই আলিপুরের মানুষ দলবদ্ধ হয়ে থাকে। এই নাজিরের খেলা, দারগার খেলা, বাইনের খেলা, সব খেলা শেষে হায়দর বলি, হায়দর বলি নিজে একটা খেলা ঘোষণা করল। সারা দেশের মানুষ হায়দর বলি খেলা দেখতে আসতো। আলিপুরের মেয়েরা দেখেন যে দেখা গেলে বিয়ে দিছে, পত্রিকা লইয়ে ওর ওভারে লোকজন নিয়ে নাইন চলে আসতো হায়দর বলি খেলা দেখতে।
কেন আসতো? তারা কি খেলা দেখতো? খেলা দেখতো না। একটা উৎসব, সোনা, বাদাম, বাতাসা, এখন তো বাতাসা নাই, বোধহয় এগুলি খাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে লোক নিয়ে আসতো। একটা সেই সময় চতুর বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মানুষ খুশিতে মানুষ একটা বরকত দিল, কিন্তু গায়ে পরিচালনা করতো না। এটাই বৈশিষ্ট্য ছিল। চতুর্দিক দিয়ে আমাদের এলাকাটা অগ্রগামী ছিল। তো প্লাসে মাইনাসে বারবার সমুদ্রের জনস্বাস্থ্যে এই এলাকার মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। তবু মুখ বাঁধে দাঁড়িয়ে যেত, কষ্ট করত, আল্লাহ রোজের কাজের ব্যবস্থা করত, ইজ্জতের সাথে দুটো একটা ভাত খাইত, বেশি কিছু না পাইলেও নিজের ভাতকে বুদ্ধিকার হতো। আদর আপ্যায়নের দিক দিয়ে ছিল অন্যতম এই আলিপুরের মানুষ। বেশ ঐতিহ্যভাবে আলিপুরের গেলে মধ্যে বেড়াতে আসতে চায় বাহিরের মানুষ, এটা ঐতিহ্যবাহী ছিল। আর একটা বাক্য আমাদের আলিপুর গেলে বসে যে বাতিঘর, এই বাতিঘরটা 1850 সালে তৈরি করা হয়েছিল। 1977 সালের 14 আগস্ট এই বাতিটা করে গেছিল। এটা আলিপুর দেশবাসীর জন্য একটা দুর্ঘটনা। এই বাতি দেখার জন্য সারা দেশ থেকে মানুষ আসতো, দেখত, বিভিন্ন রকমের মানুষ। তো এই বাতিঘরটাও করে গেছিল। শেষে একটা বাতিঘর হচ্ছে, ওই বাতিঘরটা খুব আধুনিক ছিল ব্রিটিশ আমলে। তারপর সংস্কৃতির দিক দিয়ে আলিপুর উন্নত ছিল। এখানে পুকুরের মধ্যে বিল্ডিংগুলি ছিল এবং বাতিঘর ভাঙা অংশেও এখানে শুটিং হয়েছিল। অনেকের মনে আছে হয়তো জাদুর বাসী চিত্রনায়িকা অলিভিয়া তারা এখানে অভিনয় করে গেছে। এলাকার মানুষ এগুলি দেখছে। এগুলি একটু সংস্কৃতি মনে কারবার আছে। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, এই আলিপুরদুয়ার জেলের বাক্য সারা কুতুব দিয়ে 3টা মৌলবী সাহেব ছিল, বিখ্যাত মৌলবী সাহেব। একটা বর্মলয়, আর একটা মাধ্যমলয়, আর একটা আতরামলয়। আতরামলয়টা আতুর ছিল, বিদ্যাশিক্ষা ছিল। উনি এলাকার মানুষকে 1 থেকে 5 পর্যন্ত পর্যন্ত এলাকার মানুষকে শিক্ষা দিতে এখানে, যেটা আমাদের পুরান বাড়িতে উনি এখানে বসে শিক্ষাদান করতেন। কালক্রমে আজকাল হিসাবে স্কুলটা ওনার মৃত্যুর পর 91 মাস্টার এটা হাতে নিয়েছে। স্কুলটা উনি শিক্ষকতা করতেন 91 মাস্টার। 91 মাস্টার যতটুকু জীবিত ছিল স্কুলটার দিকে ক্রিয়া করত, যতটুকু ভাবত। তাহা মানুষকে খুব বেশি শ্রদ্ধাবোধ করত। শেষে 91 মাস্টার মারা যাওয়ার পরে স্কুলটা ডেভেলপমেন্ট করলো। ডেভেলপমেন্ট করার পর স্কুল হইল, পাকাঘর হয়েছে। পাকাঘর হওয়ার পরে এলাকার মানুষ শিক্ষা দীক্ষা একটু আগে গেল। মাস্টার সর্বজন সাহেব, আমার বড় ভাই উপজামন সাহেব, তারা এলাকার কিছু আপনাদের মতো একটা বাঞ্চ যারা আছে তারা চিন্তা করলো যে বর্তমানে স্কুলটাতে যে ডেভেলপমেন্টে বসছে, এই স্কুলটাতে অবস্থান হচ্ছে আলিপুর দিলে একদম দক্ষিণ মাথা। এই দিক থেকে ছাত্রছাত্রীর যাইতে আজকাল দিলে অসুবিধা। যদি স্কুলটা আলিপুর দিলের মধ্যেখানে হয় তাহলে ছাত্রছাত্রী বাড়বে, শিক্ষার পরিবেশ পাবে, তার সাথে কোনো মসজিদও আছে, সব কিছু মিলিয়ে উন্নত হবে। তাই আলতাহুসেন মাস্টার আমার বাবা এটা তার না পারলেন, ওনার সাথে একমত হয়ে স্কুলটা এখানে শিফট করাতে সহায়তা করছেন। আমার বাবা একটা ধারাবাহিক জায়গা এখানে মূল্যে ক্রয় করে এই স্কুলকে দান করে দিচ্ছে। আর এখানে সম্পর্কে আমার তাই আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, মুন্সিপুরের মানুষ
মানুষ অনেক ভুল করতে হয়ে থাকে। আমরা যারা কাজ করতেছে, কাজ করলে ভুল হবে, কাজ না করলে কোনো ভুল হবে না। তো আমরা যারা এটা আয়োজন করছি এখানে ভুল করতে থাকতে পারে। আমি একটা বাহবা দিতে চাই, এটা যে আলিপুরের যে ক্যাশম্যান এলাকা, এই এলাকাটা যে আজকে একটা প্রসেশন ঘুরে আসলো, এটা শুধু প্রসেশন না, এটা শুধু আমাদের জন্য নয়, এই এলাকার মা বোন যারা আছে তারাও দেখলো যে আমরাও তোমাদের সাথে আছি। আমরা বলতেছি কি, মা বোন তোমরাও আমাদের সাথে আছো, সহায়তা করো, আমরা উন্নতির দিকে যাই। আমরা কিছু করতে পারি কিনা দেখি, আমরা আগামী ভবিষ্যতের জন্য প্রস্তুত হই। আগামী দিনের ভবিষ্যৎ আরো কঠিন হবে, যুদ্ধ হবে, সেই যুদ্ধে টিকে থাকতে হবে। এইভাবে আমাদেরকে গড়ে উঠতে হবে। খুব শান্তি লাগতেছে আমার আলিপুরের এতগুলি সন্তান, এতগুলি ছাত্রছাত্রী, অনেকে বিভিন্ন পেশায় নিয়োজিত, ওরা সবাই আজকে এখানে গ্যাদারিং হয়েছে। খুব ভালো লাগতেছে, এটা বাসায় বর্ণনা করতে পারবো না। আমি যদি না আসলাম আমার ভুল হতো, আমি দেখে খুব ভালো লাগতেছে। তো যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, এই মেসেজটা আপনারা পৌঁছে দিবেন, আমরা যাতে সুখে শান্তিতে আগামী দিনে যুদ্ধ জয় করতে পারি। যুদ্ধ হবে, স্ট্রাগল যেমন মুজিবে দেখে বলতেছে, স্ট্রাগলের কোনো বিকল্প নাই। আপনি একটা চাকরি স্ট্রাগল, আপনি একটা সার্টিফিকেট জোগাড় করতে স্ট্রাগল, স্ট্রাগলের কোনো বিকল্প নেই। স্ট্রাগল বিজয় অর্জন করতেই হবে, তার কোনো বিকল্প নেই। আগামী দিন বুদ্ধি দিয়ে যুদ্ধ হবে, লাঠি দিয়ে, তারপর আপনার খামা দিয়ে, ছুরি দিয়ে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে ব্রেন দিয়ে। এই জন্য মানুষকে আমাদের কী করতে হবে, তৈরি হয়ে উঠতে হবে। নিজের চিন্তা নিজেকে করতে হবে। সব চিন্তা যে নিজের হবে তাও নয়, পাড়া প্রতিবেশী ভাই বন্ধু যারা আছে তাদের সহায়তা নিতে হবে, বুদ্ধি পরামর্শ নিতে হবে, কী করলে ভালো হয়। মানুষ একা স্বয়ং সম্পূর্ণ নয়, আরেকজনের উপর নির্ভরশীল হতে হয়। শেষ কথাটা আমি বলি বুঝাইনি, আমার একটা অনুরোধ আজকে, এই যে আমার স্কুলটা দান করছে, স্কুলটা এখানে আল্লাহ রহমতের শিক্ষার্থীকে আছে মোটামুটি। আপনারা এই স্কুলটার জন্যই থাকবেন। এটা বিস্তলা আতুরগড়ে যদি সন্তান সম্পত্তি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, স্বাস্থ্যগত দিক দিয়ে দুর্বল থাকে, অথবা বিস্তলায় যদি সালাবালা না হয়, আপনি বালা ফসল আশা করতে পারেন না। এটা হলো আতুরগড়, এটা হলো বিস্তলা, এই প্রাইমারি স্কুল। এখান থেকে যদি আপনি ভালো কিছু উৎপাদন করতে না পারেন, পরবর্তী সময়ে রাইয়া খুচট পাবেন। ভালো গাছ ছাড়া না হলে ভালো গাছ পাবেন না। তো স্কুলটা আন্তরিকতার সাথে আপনারা সবাই নজর দেবেন। এখানে খবরদারি কথা বলতেছেন আমি, যে আপনার বুদ্ধি পরামর্শ যারা স্কুলে আসেন না তাদেরকে একটু সহায়তা করা, যে স্কুলে আসো, স্কুলমুখী হও, যে এই সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য আমি আপনাদের কাছে আমার পরিবারের পক্ষ থেকে আমি এই আবদারটা রাখতে চাই। আশা করি আপনারা পারবেন, আপনারা মজবুত হবেন, আপনারা শক্তিশালী হবেন ইনশাআল্লাহ। আপনাদের মেধা আছে, সস্তা আছে, ভবিষ্যৎ আছে। আমি খুব আশান্বিত যে আপনারা পারবেন। ঘাবড়াবার কিছু নাই, হারানোরও কিছু নাই। আগামী এক সপ্তাহের মধ্যে বৈঠক বসে এখানে কি আরো করলে ভালো হতো, যেটা হয় নাই এটা হয় নাই, আরো কি করলে কি ভালো হতো, এটা কি পর্যালোচনা মিটিংটা হয় আমরা আশা করি এই এক সপ্তাহের মধ্যে। তারপর যে কথাটা বলতেছিলাম, এই কথাটা আমরা যদি না থাকি না কেমনে সকাল হবে, আমরা নিজেরা যদি জাগিয়ে উঠি, সব দিন সকাল উঠত না, সূর্য মামা উঠত না। আমি যদি উঠি সূর্য হলে উঠব, ওই আমরা যদি না থাকি না কেমনে সকাল হবে, এই কথাটা বলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যাদের পরিবার পরিজন আছে, মা বাবা আছে, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই মেসেজগুলি, এই আজকের বার্তাটা এখানে পৌঁছা দিবেন।
এই আশা রাখি আগামী বছরের এরকম অনুষ্ঠানে আমরা একটা দাওয়াত পাবো। এই আশা রাখি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী গ্রহণ করি, কিন্তু গত 1 বছর 2 বছর ছাড়া গত 1 আমার 13 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই প্রাইমারিতে মাত্র একজন শিক্ষার্থী হতে 1 বা 2 জন ভর্তি পরীক্ষায় ঠিকতে পারত। তখন এই এলাকার তো অনেক লোক আছে, মজিবুর ম্যানেজার কমিটির সদস্য ছিল আমার স্কুলে, মন্দানা ছিল। আমি তাদেরকে বিভিন্নভাবে বলতাম যে কে ঠিকানা একটু নোট করে রাখো। আল্লাহর রহমতে এই দিন এখন আর নাই। এখানে যে প্রধান শিক্ষক আছে আমাদের এলাকার সন্তান, তো মাস্টার তৈবুল্লাহ আজকে এখানে আসার কথা ছিল। পরিবর্তন কাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে বাউন্ডারির মাধ্যমে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি একজন শিক্ষক হিসেবে এখানে ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার জন্য আপনার তদবির করবেন না। তদবির করবেন একটা জিনিসের জন্য, আপনার প্রতিবেশী ছেলে মেয়ে যেই হোক সে নিয়মিত স্কুলে আসছে কিনা। এবং উচিত ছিল যাদের ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করবে না তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া না হয়। যদি আমার খাতা সুযোগ তাতে আমি দিতে পারতাম, কারণ এত প্রাইমারিতে নাই এমন কিছু নেই। শিক্ষক অপরন্ত খুব ভালো ভালো শিক্ষক আছে, শুধু দরকার আপনার ছেলে মেয়েকে স্কুল পাঠাবো। কিন্তু খবরদার আমি আবারও বলবো, আপনাদেরকে অনুরোধ করবো ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার জন্য আপনি তদবির করবেন যে স্কুলটাকে হেডমাস্টারকে সহযোগিতা করার জন্য, শিক্ষকদেরকে সহযোগিতা করার জন্য। আমি আপনাদের কাছে সেটা ছবি নিয়ে অনুরোধ করবো, আপনার পরিবারে প্রত্যেক পরিবারে বলবেন। এবং আমি এই মুহূর্তে স্মৃতিচারণ বক্তব্য রাখার জন্য আমরা বরবাই নজরুল এবং বরবাই আশরাফ, তাদের মধ্যে সিনিয়রিটিকে জানি না, আমি খুব বন্ধু মনে করছি, তারা তো এমনিতে বন্ধু। আমি বরবাই আশরাফ আলমকে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য ছবি নিয়ে অনুরোধ করছি। আচ্ছা, একটু ওরা সাক্ষাৎকার একটু শেষ করুন, আমরা একটু 3 মিনিট 4 মিনিট ওদের এন্ট্রি কাটেন দেখে দেখে থাকেন আঙ্কেল। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কুতুবদিয়ার, অর্থাৎ এই যে কুতুবদিয়ার এই আলীপতি ডেল কিন্তু কুতুবদিয়ার ঐতিহ্যবাহী একটি গ্রাম। যে জিনিসটার জন্য পরিচালক ছিলাম টেলিভিশনে। তারপরে আবার চট্টগ্রামে তখন তো রেডিওর প্রচলন খুব বেশি ছিল, রেডিওতে আবার কিছু অনুষ্ঠানের পরিচালক ছিলাম। আবার এভাবে আমি তো 2003 পর্যন্ত চট্টগ্রামে আমার কিছু অনুষ্ঠান করে আসছিলাম। আমার 29 তারিখ যখন কক্সবাজার রেডিও স্টেশন হলো, তখন আমাকে এখানে আবার অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান পরিচালক হিসেবে এখানে পাঠালো। এখান থেকে সেই থেকে আমি এখন রেডিও অনুষ্ঠান করে থাকি। এটা হলো আমার পরিচয়। তাছাড়া আমি নিজের চাকরি করে এমএ পাস করছি, পেপারে লিখতাম কর্মফুলি, দৈনিক কর্মফুলি, দৈনিক আজাদি, দৈনিক পূর্বপূর্ণ, এই 3টে পেপারে আমি আমার কৃষি বিষয়ে ফিচার লিখতাম। তারপরে এখানে আবার কৃষি ক্ষেত্রে সার্ভিস থাকার কারণে আমাকে একটু বই তো ঘাটতে হতো, সে কারণে আমি 2টে বইও লিখছি। একটা হলো শাকসবজি এবং ফলের চাষ, আরেকটা হলো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ। এই 2টা বইও আমি লিখছি। তাহলে আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে সেই থেকে কাজ শুরু করতে। সম্মানিত সভাপতি এবং উপস্থিত ছাত্র ভাইরা, আপনাদের সবাইকে আজকে আবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি আপনাদেরকে প্রথমে 50 বছর পিছনে নিয়ে যাবো। আমরা যখন মেট্রিক পাস করলাম 1975 ইংরেজি থেকে, আজকে 50 বছর আগে। 50 বছর আগে আমি অন্য কথা বলবো না, আমাদের আলিপুর গেলে কথা বলি। আমাদের আলিপুর গেলে প্রথম টিনের ঘরে ছিল খুব কম, ম্যাক্সিমাম ছিল সনের ঘর। আসলে তখন আমরা খুব সবাই চাষাবাদ করে খেতাম। তারপরে পুকুরে সমুদ্রে মাছ পাওয়া যেত প্রচুর। এই প্রতি আমাদের খুব ব্যবসা করে বলে বলতে গেলে আমাদের কোনো আমরা শিকড়ের সন্ধান যদি করি, আমাদের শুধু লেখাপড়া শিক্ষাই না, শিকড়ের সন্ধান আমাদেরকে জানতে হবে। শিকড়ের সন্ধানের প্রতি আমাদের সম্মান দিতে হবে। শিকড়ের সন্ধান কী সেটা জানতে হবে। আমি গরিবের ছেলে বলে আমি এখন ভালো একটা পজিশন আছি, আমি গরিবের ছেলেও বলেছি যে গরু লজ্জা নেই। এটা লজ্জা থাকাটা আমাদের বড় লক্ষণ না। আমি আমার পরিচয় এবং আজকের সামান্য কথা বললাম, এর আগে যারা বক্তব্য রাখছে তারা সেই কথাটুকু ভুলে গেছে। সবাই বলছে আমি আর ওদিকে যাবো না, আমি যাবো অন্যখানে। আমি এই যে আয়োজনের যারা খুশিরব আছে তাদের সম্পর্কে বলবো, এবং যেটা
আমাদের বৃহত্তর আয়োজকের জেলে যে অনুষ্ঠানের পিছনে যে কাজটা আছে এই কাজটা সম্পর্কে কিছু কথা বলতে চাই, কিছু কিছু কথা এখানে আসছে, আমি আর একটু বৃহত্তর স্কেলে বলতে চাই। প্রথমে ধন্যবাদ জানাবো এইরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। এই উদ্যোগটা যে আমি একটা কথা বলছি যে তাদের যখন মানুষ পাবো তখন নীল আর্মস্ট্রং প্রথমে তাদের নামে একটা স্টেপ দেওয়ার পরে একটা কথা বলছিল, সেটা হলো এটা হলো ফার্স্ট স্টেপ অফ হিউম্যান, আমাদের মানব জাতির জন্য প্রথম পদক্ষেপ। আর সেই প্রথম পদক্ষেপটা এখন তাদের কত কিছু করতেছে। তাহলে আমাদের আলিপুরের দিলে ইডি পুনর্মিলনের পিছনে একটা যে কর্ম আছে লোকায়িত, এই লোকায়িত কর্মটাকে সামনে নেওয়ার জন্য এইটা হলো প্রথম পদক্ষেপ। আপনি বাড়ি থেকে যান, যেখান থেকে যান না কেন, একটা পা ফেলে দ্বিতীয় পাটা আপনি ফেলতে পারবেন না। একটা পা আমাদের ফেলা হইতে আসছে, এই পা ফেলার পিছনে পায়ের নিচে যে ফাউন্ডেশন যতটুকু দেখলাম আজকে কটাই এবং কাটি। আমাদের এখানে আলিপুরে গেলে আগে আমাদের শিক্ষিত মানুষগুলোর সংখ্যা খুব কম, কখনো বা হাতগোনা করে। আর এখন যাদের পরিচয় পেলাম আসলে খুশিতে মন ভরে উঠে, খুশিতে মন ভরে উঠে। আমরা যখন সন্ধ্যার কথার আগে যখন লেখাপড়া করছিলাম তখন এইরকম তো নাই, কল্পনাও ছিল না। এখন দেখা যাচ্ছে যে আজকে আমাদের ছেলেরা সেনাবাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, তারপরে বিডিআর আছে, বিজিবিতে আছে, তারপরে বিভিন্ন সংস্থায় কাজ করতেছে, সরকারি উচ্চ পদে কাজ করতেছে। একজন তো ইঞ্জিনিয়ারই আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার হয়েছে। এটা একটা বিশাল পদবী এবং বিশাল একটা আমাদের কর্তব্যের জন্য অহংকারের বিষয়। এবং আরও আমাদের অনেক আছে যে বিভিন্ন কাজে, সরকারি কাজে জড়িত, আবার অনেকেরা টিচার। আমাদের এখানে স্কুলে, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, কলেজের টিচার আছে, ইউনিভার্সিটির টিচার আছে, আমাদের ঘরে আছে ইউনিভার্সিটির টিচার। তাহলে আমরা আগে আজকে থেকে 20-30 বছর আগে যেটা চিন্তা করি নাই, কল্পনা করি নাই, সেই কল্পনাটা আমাদের সামনে বিফলার চেষ্টা। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যে শুকরিয়া জানার মতো অনেক কিছু আল্লাহ দিয়ে গেছে। তারপর আমরা বিফলতা করি, এখন শুকরিয়া জানাতে আমাদের প্রতি, নিজেদের প্রতি নিজেরা একটু কী বলবো যে এটা অন্যায় হবে বলে মনে করি আমি। আমাদের অজবাদে কৃতজ্ঞতা করা উচিত। আমাদের এখানে যে নজরুল সাহেব যে মানসিকতা বলছে, তারা আমাদের কতগুলো আলোকিত মানুষ, এই আলোকিত মানুষগুলো আমাদের জন্য অনেক করে গেছে। এরপরে আসছে এদের পরে প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, তারা মা বাবা হিসেবে ছাত্রদেরকে যথেষ্ট সহযোগিতা করতে পারে। আজকে করে আসছে আমার পরিচয়, আমাদেরকে অনেকে চিনবে না, আমাদেরকে অনেকে চিনবে না, চিনার কথাও না, যেহেতু আমরা এখানে থাকি না, চাকরির কারণে আমরা বাইরে থাকি। তো যারা আমাদেরকে আজকে চিনিয়েছেন তারা আমাদেরকে খেয়াল রাখবেন। আর এই ফাঁকে একটা কথা মনে বলবে, একজন বলবে যে লাইভস্টক ফিশারি এবং কৃষি যদি লোন লাগে করে, এখন আমার সাথে আমি রেডিও স্টেশন প্রোগ্রাম করি বলে ডিস্ট্রিক্ট লেভেলের যত অভিজ্ঞতা সব অভিজ্ঞতা আমার অনুষ্ঠানে দেয়, তাদের সাথে আমি কথা বলে লাইভস্টক ফিশারি কৃষিতে কী কী সুবিধা আছে সেটা করতে পারবো, সেটা জানবেন। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে সেটাও আপনারা জানতে পারবেন, বিভিন্ন মাধ্যমে আমার কাছেও জানতে পারবেন। আমি জানি যে লাইভস্টক আমাদের কৃষিদের কী কী সুবিধা আছে, লোনের জন্য কী করতে হবে, অথবা অন্য কিছুর জন্য কী করতে হবে, এটা ভাববো। ফিশারির কাছ থেকে গবেষণার কাছ থেকে জেনে নিতে পারবো যে আপনাদের গবেষণায় আমাদের কৃষকের জন্য কী আছে, যারা মাছ চাষ করবে তাদের জন্য কী সুবিধা আছে, লাইভস্টকে যারা আছে, লাইভস্টকের ডিস্ট্রিক্ট লেভেলের ভিতরে যারা আছে তাদের বিশেষ করে যে লাইভস্টকে আপনারা আমাদের যারা লাইভস্টকে কাজ করবে, গরু ছাগল পালন করবে, হাঁস মুরগি পালন করবে, তাদের জন্য আপনাদের কী রকম সুযোগ সুবিধা আছে, এই সুযোগ সুবিধাগুলো তাদের কাছ থেকে জেনে আপনাদের সাপ্লাই করতে পারবে। আর দ্বিতীয় কথা হলো আপনারা একটা ছোটো স্কেলে যদি জানতে চান তাহলে উপজেলা তো জানতে পারবেন। আর আরেকটা কথা একটু পাশাপাশি বলে রাখি, আমরা এখনও কৃষির উপর নির্ভরশীল, যারা মাছের চাষ করে তারা মাছের উপর নির্ভরশীল, যারা লাইভস্টক ফিশারি করেন তারা সেভাবে নির্ভরশীল। আপনারা ভালো ফলন পেতে গেলে সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ রক্ষা করবেন। বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, এই সুযোগ সুবিধাগুলো সব আপনাদের জন্য। আপনারা যদি সুযোগ সুবিধাগুলো যদি নিজেরা নিজের সুযোগ সুবিধাগুলো না নিতে পারেন
তাহলে কোনো কাজ করা হবে না। এইদিকে বললাম, আবার এদিকে যাবো আসবো আমি আবার বৃহত্তর আলবেট ডেরি পুনর্মিলন অনুষ্ঠানের মধ্যে আমাদের যে একটা সংগঠন, এই সংগঠনের কর্ম নির্ধারণ করতে হবে। প্রথম কথা হলো কর্ম নির্ধারণ করা। দ্বিতীয়ত আমাদের টার্গেট কী, আমরা কোন টার্গেটের দিকে যাচ্ছি, আপনাদের কি আমাদের টার্গেট কী হওয়া উচিত। আমাদের নজরুল সাহেব একটু আগে বলছেন একতার কথা, আমাদের একতাও থাকতে হবে। আমাদের আলিপুরদুয়ারের ডেলে কোনো প্রশাসন আসা নেই, কোনো সময় লোকাল প্রশাসন কোনো দিন আসে নাই, আসতে পারতো, পারে নাই, সেটা এটা আসতে। এই কথাও আপনাদের মনে রাখতে হবে। আমাদের যারা স্টুডেন্ট কাজ করতেছেন তারাও যদি সৎ হয়, সুন্দর বিবেচনা করে, মন মানসিকতা সুন্দর রাখে, চিন্তা ভাবনার মধ্যে যদি আর ক্ষতির কোনো চিন্তা না থাকে, তাহলে তার প্রত্যেকটা কাজে সফল হবে। প্রত্যেকটা নিয়ত ক্লিন রাখতে হবে। ইন্নামাল আমার ওই নিয়ত, এটা তো আমরা ওই ক্লাস 10 পড়ছিলাম মেট্রিকের সময়, একবার বিভিন্নভাবে আমরা পড়তেছি। এটা নিয়ত পরিষ্কার রাখতে হবে, আপনাদের টার্গেট রাখতে হবে, কীভাবে কাজ করতে হবে সেটা আপনারা না বুঝলে যারা বড় আছে তাদের কাছে, সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারবেন। আপনারা, আমার ধারণা আজকে যতটুকু আমি দেখলাম, আমি নিজে নিজে কিছু কিছু চিন্তা করছি, কিছু কিছু ভাবছি, আবার কিছু কিছু দেখছি, করণীয় কী করতেছে, যারা কী করতেছে, এগুলো আমি ফাঁকে ফাঁকে আমার দেখছি। আপনারা যা করতেছে প্রত্যেকটা কাজ ঠিক আছে, এখানে ভুল নাই, আমি ভুল করবো না, এখানে কোনো ভুল নাই। আপনারা যেটা করেন সবটাই ঠিক করছেন, সবটাই ঠিক করছেন, সবটাই পারফেক্ট করছেন। এর সাথে পারফেক্ট এবং এর সাথে ঠিক হইতে পারে না। আর আর যারা যেসব স্টুডেন্ট যারা এখানে আছে এবং বাইরে কর্মক্ষেত্রে আছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করবে। এখানে একটা সেল থাকা দরকার, একটা সেলের একজন হেড থাকবেন, তার সাথে এখানে আমাদের কক্সবাজার, চিটাগাং, ঢাকা, ট্যাংরা, যে যেখানে থাকুক না কেন তার সাথে বাই সেলে কথাবার্তা হইতে পারে, তাদের কাছে পরামর্শ নিতে পারে, প্রয়োজনীয় কী করতেছে সেটা জানানো যায়। আমার কথা বলছেন আপনারা, যারা লিডিংয়ে থাকবেন, লিডিংয়ে মানুষ থাকতে হবে, লিড না হলে হবে না। সবাই লিড করতে পারবে না, সবাই লিড করতে চাইলেও হবে না। এখানে হেডমাস্টার সাহেব আছেন, হাই স্কুল হেডমাস্টার, আপনাদের একটা কাজ করতে হবে। আপনি, আমার ধারণা, আপনি বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে একটু সেট করতে পারবেন। আপনার সাথে যার দরকার মনিরুদ্দিন আছে, মনিরুদ্দিনও এই অর্গানাইজেশনের ব্যাপারে আমার মনে হয় অনেকটা